30 মার্কের মধ্যে 15 মার্কস এবং 15 মার্কস ল্যাঙ্গুয়েজ পেডাগোগি থেকে আসে। প্রাইমারি টেটের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ পেডাগোগি থেকে একটু কম আসে, কিন্তু সেটাও অনেকটাই আসে, তো সেটা আমাদের জানতে হবে। আর আপার প্রাইমারির ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ পেডাগোগি ইম্পর্টেন্ট, যদিও আমাদের এই ব্যাচের মোটিভ আপার প্রাইমারি না, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ পেডাগোগি এমন একটা জিনিস যেটা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে সেম। তো আমাদের সুবিধা হবে, যদিও এটা আপার প্রাইমারি টেটের ক্লাস নয়, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেডাগোগি পড়তে গিয়ে ল্যাঙ্গুয়েজ পেডাগোগি আমাদের আপারের মতো কমপ্লিট হয়ে যাবে। সি টেট আর প্রাইমারি টেটের পার্থক্য কি? সি টেটে ল্যাঙ্গুয়েজ পেডাগোগিটা একটু কঠিন আসে, ডিটেলসে আসে, প্রাইমারি টেটে একটু সোজা আসে। সি টেট এবং আপার প্রাইমারিতে প্রায় একই লেভেলের আসে। আমাদের 3টে পরীক্ষায় আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাঙ্গুয়েজ পেডাগোগি সব অ্যান্সার করতে পারবো। আমরা এইভাবেই ল্যাঙ্গুয়েজ পেডাগোগি পড়ব। তাহলে চলে আসো ডিরেক্ট, আজকে কথায় না, ডিরেক্ট কাজে চলে আসি। খাতাপত্র নিজের কাছে রেডি রাখো, পেন কপি। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো কি নিয়ে? পেডাগজি নিয়ে, তাই না? পেডাগগি, পেডাগগিও বলে উচ্চারণ, অনেকে পেডাগজিও বলে, কোনো অসুবিধা নেই। তো আমাদের আজকে পড়াশোনাটা হচ্ছে পেডাগজি নিয়ে। হোয়াট ইজ পেডাগজি? পেডাগজি কি আমি খুব ঠান্ডা ভাবে ভালো করে বোঝাচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ক্লাস থেকেই 3টে প্রশ্ন কমন, যে কোনো পরীক্ষায় সিটেটে বা প্রাইমারি টেটে। প্রাইমারি টেট তো আমি ধরছি না, ওটা তোমরা এমনিই পারবে। সিটেটে 3টে কমন। তো পেডাগজি এসছে ল্যাটিন একটা ওয়ার্ড থেকে। ল্যাটিন, স্যার ল্যাটিন কেন? আমি সবকিছুতেই দেখেছি পড়তে গিয়ে যে সবকিছুই ল্যাটিন থেকে এসছে, ল্যাটিন কেন? ল্যাটিন কেন এর উত্তর হচ্ছে, ল্যাটিন হচ্ছে মাদার অফ অল ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। ল্যাটিনকে বলা হয় সমস্ত ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের মা। অফ ইউরোপিয়ান, অল ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে কে? ল্যাটিন। তো মনে রাখবে, ইউরোপের লোকেরাই গোটা দেশে রাজ করেছে, গোটা পৃথিবীতে, এবং তারাই সবাইকে শিখিয়েছে সবকিছু। তাই যে কোনো কিছুই দেখবে ল্যাটিন থেকে এসছে, কারণ ইউরোপের সমস্ত ল্যাঙ্গুয়েজই আলটিমেটলি ল্যাটিন থেকে এসছে, সেটা ইংরেজি হোক বা যে ভাষাই হোক। তাই জন্য দেখবে সমস্ত বড় বড় ওয়ার্ড বা যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলো ল্যাটিন থেকেই নেওয়া। ঠিক সেরকম ভাবেই আজকের আমাদের পড়ার বিষয় যেটা পেডাগজি, সেটাও কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা দুটো জিনিসের সমষ্টিতে তৈরি। একটা হচ্ছে পেডা আর আরেকটা হচ্ছে গজি। এই দুটো একত্রিত হয়ে পেডাগজি হয়েছে। পেডা কথার অর্থ কি? পেডা ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে সায়েন্স। সায়েন্স, পেডা কথার অর্থ কি? পেডা কথার অর্থ হচ্ছে সায়েন্স। আর গজি কথার অর্থ কি? গজি কথার অর্থ হচ্ছে টিচিং। গজি কথার অর্থ হচ্ছে টিচিং, শিক্ষাদান। পেডা হচ্ছে সায়েন্স, আর গজি কথার, আর উল্টো বললাম আমি, পেডা হচ্ছে টিচিং আর গজি কথার অর্থ হচ্ছে সায়েন্স। আমি উল্টো বললাম। তাহলে পেডাগজি কথার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ পেডাগজি? সায়েন্স অফ টিচিং। ভীষণ ইম্পর্টেন্ট। টিচিং কোনো অন্যরকম পদ্ধতি নয় বা আকাশ থেকে পড়া পদ্ধতি নয়। টিচিংও একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেটা পেডা এবং গজির সমন্বয়ে গঠিত। পেডা যার অর্থ টিচিং, আর গজি যার কথার অর্থ হচ্ছে সায়েন্স। তো পেডা আর গজিকে নিয়ে তৈরি হয়েছে সায়েন্স অফ টিচিং, যেটার মানে হচ্ছে পেডাগজি। তাহলে পেডাগজি কি? সায়েন্স অফ টিচিং, খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা শিখব, যদিও টিচিংকে বর্তমান ফিলোসফাররা শুধু সায়েন্স বলতে নারাজ, তারা টিচিংকে আর্ট বা শিল্পের সঙ্গেও তুলনা করেছে। তো যাই হোক, পেডাগজি কথার অর্থ হচ্ছে সায়েন্স অফ টিচিং, তবে বর্তমান যারা আছে তারা টিচিংকে শিল্পের সঙ্গেও তুলনা করেছে। তারা বলেছে শিল্প এবং বিজ্ঞানসম্মত টেকনিকের সমন্বয় হচ্ছে টিচিং। কিন্তু পেডাগজি শুধুমাত্র এই টিচিংকে বিজ্ঞানসম্মত বলেছে। এবং এই পেডাগজি আমরা কি, এই পেডাগজি দিয়ে কিভাবে টিচিংকে, শিক্ষা, তুমি যে যাকে শেখাবে, তুমি হচ্ছে সব থেকে বড় কাজটা করছো পৃথিবীতে।
তুমি কাউকে শিখাচ্ছ এবং শেখানোটা কিভাবে তুমি বিজ্ঞানসম্মত করতে পারো, বিজ্ঞানসম্মত বা প্রপার টেকনিকে তুমি কিভাবে ছাত্রদের শেখাতে পারো, বাচ্চাদের, সেটাই হচ্ছে পেডাগজি। পেডাগজি সমস্ত সাবজেক্টের হয়, অর্থাৎ টেকনিক ম্যাথ শেখানোর যেরকম হয়, ইভিএস এরও হয়, ল্যাঙ্গুয়েজ শেখানোরও পেডাগজি হয়। তো আমাদের মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেডাগজি। আমাদের কি পড়তে হবে? ল্যাঙ্গুয়েজ পেডাগজি। আমাদের এখানে পড়ার উদ্দেশ্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেডাগজি। স্যার ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পড়ে? ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা পড়ে, যেটাকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলি, যেটা নিয়ে ডিটেলসে আমরা আসবো। ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশও পড়ে, যেটাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে ল্যাঙ্গুয়েজ পেডাগজি মানে বাংলা ইংলিশ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেডাগজি বা ভাষার যে আমরা পেডাগজি করব সেটা বাংলার 30 নম্বরেও আমাদের ভ্যালিড, ইংলিশের 30 নম্বরেও ভ্যালিড, অর্থাৎ দুটোর ক্ষেত্রে পেডাগজি কিন্তু কমন, যেহেতু ল্যাঙ্গুয়েজ দুটোই। তাহলে একটা সাবজেক্ট পড়লেই, ল্যাঙ্গুয়েজ পেডাগজি করলেই আমরা কিন্তু বাংলাতেও 10 নাম্বার কমন পাবো, ইংলিশেও 10 নাম্বার কমন পাবো, মানে 20 নাম্বার আমাদের হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো ল্যাঙ্গুয়েজ পেডাগজি পড়াটা কতটা ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ পেডাগজি গীতার মতো পুরো ঢুকিয়ে দেবো, পুরো, তাহলে কোনো কিছু তোমাদের যেন কোনো বড় পরীক্ষাতেও বাদ না থাকে। ফার্স্ট আমরা জানি ল্যাঙ্গুয়েজ পেডাগজি, যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ পেডাগজি এর মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্রের মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করা, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। স্যার প্রশ্ন, একজন ছাত্রের মধ্যে বা একটা বাচ্চার মধ্যে আমি ল্যাঙ্গুয়েজ স্কিলকে কেন ডেভেলপ করব? ল্যাঙ্গুয়েজ আমরা কি কাজে ইউজ করব? ল্যাঙ্গুয়েজকে বলা হয়, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিনস অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ কি? মিনস অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ করার, বাংলাতেও বলছি কারণ বাংলাতেও প্রশ্ন আসবে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি? ভাষা হচ্ছে যোগাযোগ করার মূল মাধ্যম, ঠিক আছে? তাহলে কি, আর মানুষের ক্ষেত্রে কমিউনিকেশন খুব জরুরি, কারণ হিউম্যান বিং বা মানুষের প্রথম লক্ষ্যই থাকে নিজের আইডিয়া বা ভাবনাকে অন্যের সাথে শেয়ার করা। মানুষের মতো নিজের ভাবনা অন্যের সাথে শেয়ার কেউ করতে পারে না। তাই জন্য কমিউনিকেশনের ক্ষেত্রে মানব জাতিকে 1 নাম্বার ধরা হয়, কমিউনিকেশন স্কিলে ধরা হয় মানুষ 1 নাম্বারে আছে। কমিউনিকেশন কিন্তু কুকুর, গরু, ছাগল সবাই করে, কিন্তু মানুষের মতো কমিউনিকেশন করার ক্ষমতা কারো নেই, কারণ মানুষের কাছে কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজ আছে, যেটা মানুষের কমিউনিকেশন বা ভাবনার বিনিময়কে সার্থক বা যথার্থ রূপ দেয়। তাই জন্য এই কমিউনিকেশন মানুষের মনুষ্যত্ব বজায় রাখার জন্য, মানুষের ভাবনা একে অপরের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট। আর ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা, তাই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টও খুব দরকার প্রতিটা মানুষের মধ্যে। এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য প্রপার, যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কাজটা যা, তার প্রপার টেকনিক বা বিজ্ঞানসম্মত টেকনিক জানা উচিত। দ্যাট ইজ পেডাগজি, যেটাকে ল্যাঙ্গুয়েজ পেডাগজি বলে। টিচার ল্যাঙ্গুয়েজ স্কিল দক্ষতা বাড়ানোতে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাই একজন টিচারের ল্যাঙ্গুয়েজ পেডাগজি জানা অত্যন্ত জরুরি, কারণ সে যদি ল্যাঙ্গুয়েজ পেডাগজি না জানে তবে সে বাচ্চার মধ্যে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট ঘটাতে পারবে না, বাচ্চা কমিউনিকেশনে ব্যর্থ হবে, তার মানুষের মূল গুণটাই তার মধ্যে থেকে চলে যাবে। তাহলে বুঝতেই পারছো ল্যাঙ্গুয়েজ পেডাগজি আমাদের কেন ইম্পর্টেন্ট পড়া। এবার চলে যাই যে এই যে কমিউনিকেশন, আমি স্যার বললেন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে কমিউনিকেশন হয়, এটা কিভাবে হয় স্যার? এটা কিভাবে হয়? আমি কিছু বললাম, তুমি কিছু শুনলে, বিষয়টা এত সোজা নয়। বিষয়টা বলতে গেলে রণছর দাস চাঞ্চর বা আমির খানের মতো এতটাই সোজা, কিন্তু আমাদের পড়তে হবে চতুরের মতো, কারণ আমাদের প্রশ্নের ভাষাটাও বুঝতে হবে। তো ফার্স্টে দেখে নিই ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন কিভাবে হয়। ফার্স্ট চলে আসি কমিউনিকেশন তাহলে কিভাবে হয়। চলো, কমিউনিকেশনের প্রসেসকে পেডাগজির ক্ষেত্রে আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারি। ভীষণ ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম, অঢেল প্রশ্ন এখান থেকে আসে।
তোমরা 2019-এর সিটেট এর প্রশ্ন দেখলে দুটো প্রশ্ন সুন্দর করে এক্ষুনি পেয়ে যাবে। আমি কোয়েশ্চেন গুলো আলোচনা করে দেব, আমি কিছু ছাড়বো না, পড়াবো প্লাস পড়ানোর সাথে সাথে কি কি কোয়েশ্চেন ওইখান থেকে আসে সেটাও আলোচনা করব। কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা মুখ্য দরকার সেটা হচ্ছে একজন সেন্ডার বা যে সেন্ড করে বা যে ইনফরমেশন দেয়, আর একজন গ্রাহিতা বা রিসিভার যে ইনফরমেশন বা তথ্য গ্রহণ করে। সেন্ডার তথ্য পাঠায় আর রিসিভার যে তথ্য গ্রহণ করে। ক্লিয়ার? আমি বাংলাতেও বলছি, ক্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেডাগোজি, ল্যাঙ্গুয়েজ পেডাগোজির ক্লাস হচ্ছে। ক্লাস কিসের হচ্ছে? আচ্ছা যাই হোক, সেন্ডার হচ্ছে কি, যে তথ্য পাঠায়, আর রিসিভার যে তথ্য গ্রহণ করে। ক্লিয়ার? তাহলে সেন্ডার যে কোনো একটা মেসেজ পাঠাবে, সেন্ডারের উদ্দেশ্য কিছু তথ্য পাঠানো, সেটাকে একটা মেসেজ আকারে পাঠাতে হবে, কিন্তু মেসেজটা ও এমন ভাবে পাঠাবে যে এই দুজনের মধ্যেই যেন থাকে। তাহলে ওর প্রথম লক্ষ্য হবে কি, যে মেসেজটা নিজেদের মধ্যেই রাখার, মানে বাকিরা যেন না বুঝতে পারে বা কিছু ভাবে ওর কাছে পাঠানো। তো সেন্ডার মেসেজ পাঠাচ্ছে, ভাই কেমন আছিস, মনে করো অনেকদিন পর দেখা হয়েছে, মেসেজ পাঠাচ্ছে ভাই কেমন আছিস, বা হাউ আর ইউ, বাংলাতেও করছি ইংলিশেও করছি। তো ভাই কেমন আছিস, হাউ আর ইউ পাঠালো। সে কি করলো, ল্যাঙ্গুয়েজ মেসেজটাকে ভাষায় প্রকাশ করলো, ভাষায় প্রকাশ করলো, কোডে প্রকাশ করলো। সেটা হচ্ছে কোড হচ্ছে কি, সোমেন এগুলো টেটই পড়ছো, তুমি নিশ্চিন্তে পড়ো, সবে টেটের প্রাইমারি টেটে 150-তে 150 অ্যান্সার করতে পারবে এই কোর্সটা করলে। তো ওটা চিন্তা করো না, জোর ফোর দেওয়ার ব্যাপার না, আমরা জোর ফোর দিই না, আমরা ছিঁড়ে খেয়ে নিই সেটাকে। তো কোনো চিন্তা নেই, প্রাইমারি টেটে 150-তে 150টাই কমন পাবে। এবার পড়ে কতটা করতে পারবে সেটা তোমার ব্যাপার। সেন্ডার কি করলো, মেসেজ করলো, মেসেজটা কি, ভাই কেমন আছিস। এবার ভাই কেমন আছিসটাকে ও কোডে প্রকাশ করলো কি, 333, কারণ ওকে একটা কোড করতে হবে, তো ওর মনে এটা চলছে, এই কোডটাই হচ্ছে ভাষা। বা ভাষা বা ছবিও পাঠাতে পারে, একটা ছবি পাঠালো, রবীন্দ্রনাথের ছবি দেখালো, এটাও হতে পারে। তো এটা আমরা সেন্ডার কি করবে, নিজের মনের ভাবকে একটা কোডে প্রকাশ করবে, সেটা ল্যাঙ্গুয়েজ কোড হতে পারে, ভাষার কোড হতে পারে, সবকিছু হতে পারে। তো 333 করলো, তাহলে সেন্ডারের কাজ হচ্ছে নিজের মনের ভাবকে এনকোডিং করা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল টেটে আগের বছরই 2017-র যে রিক্রুটমেন্ট সেখানেই এসেছিল, যে এনকোডিং কার কাজ, এনকোডিং কাজ কার, এনকোডিং এর কাজ হচ্ছে সেন্ডার। সেন্ডার নিজের মনের ভাবকে ভাষা বা কিছুর মাধ্যমে এনকোড করে, এই এনকোডিং করে সেটাকে ও ছুড়ে দেয় কার দিকে, রিসিভারের দিকে। রিসিভারের কাছে এবার চলে গেল সেই 333, আমি 333 এখানে ইচ্ছে করে লিখেছি, 333 নয়, ওটা কিছু একটা পাঠায়, যেটা আমি পাঠাই, তো আমি এখানে বোঝানোর জন্য 333 লিখেছি, 333। এবার রিসিভার ওটা দেখে বা ওইটা শুনে বা দেখে বুঝতে পারলো যে ওটাও বলেছে 333-এর মাধ্যমে, ও কি বলেছে, ভাই কেমন আছিস, এটা বলেছে। তখন ও কি করবে, ভাই কেমন আছিস, মানে ও 333 ল্যাঙ্গুয়েজ বা ছবি যেটার মাধ্যমে তুমি মনের ভাষায় মনের ভাব ওর কাছে পাঠিয়েছিলে এনকোড করে, ও সেটাকে কি করলো, ডিকোডিং করলো, তাই না? সেটাকে ও কি করলো, ডিকোডিং করলো। তাহলে এনকোডিং করে কে, সেন্ডার, আর ডিকোডিং করে কে, রিসিভার। রিসিভার সেটাকে ডিকোড করলো এবং নিজের ব্রেনে নিল, এবং রিসিভার তখন কি করলো, সেন্ডারকে ফিডব্যাক পাঠালো, মানে সেন্ডারকে বলে পাঠালো হ্যাঁ ভাই আমি ভালো আছি, ফিডব্যাক পাঠালো। এই ফিডব্যাকটা, এই ফিডব্যাকের মাধ্যমে সেন্ডার কি করছে, কনফার্মেশন পাচ্ছে। কনফার্মেশন মনে রাখতে হবে, এই যে কোডিং এবং ডিকোডিং হয়, এটার মূল ভিত্তি, হ্যাঁ ছবির মাধ্যমেও তুমি করতে পারো, লিখে লিখেও করতে পারো, তবে এর লিখে করলেও এর মূল ভিত্তি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ছাড়াও এনকোডিং ডিকোডিং হয়, তুমি রবীন্দ্রনাথের ছবি দেখেও জিজ্ঞেস করতে পারো, সেখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার নেই। কিন্তু এনকোডিং এবং ডিকোডিং বেশিরভাগ 99%ই হয় কার মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাই কমিউনিকেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট।
খেয়াল রাখতে হবে, এই চারটাও শুধু মনে রাখতে হবে আমাদের, যে সেন্ডার করে এনকোডিং আর রিসিভার সেটাকে ডিকোডিং করে ফিডব্যাক দেয়। ফিডব্যাক ইজ দ্য কনফার্মেশন টু সেন্ডার। ফিডব্যাক কি? সেন্ডারের কাছে বা তথ্য যে পাঠাচ্ছে তার কাছে রিসিভার যে তথ্যটা ডিকোড করতে পেরেছে তার কনফার্মেশন। মনে রাখতে হবে এনকোডিং এবং ডিকোডিং, কমিউনিকেশনের এনকোডিং এবং ডিকোডিং এর মূল ভিত্তি হলো ল্যাঙ্গুয়েজ। তবে ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো ভাবে হয় না সেটা নয়, কিন্তু মূল ভিত্তি কিন্তু ল্যাঙ্গুয়েজ। তাহলে এই চারটা আমি বুঝে গেছি। এটা প্রশ্ন এসেছিল কিন্তু আগের বছরই বললাম, তো খুব ভালো ইম্পর্টেন্ট। তাহলে কমিউনিকেশনের মূল মাধ্যম আমরা কি? আচ্ছা, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ? এত তাড়াতাড়ি এখন কোনো কিছু জিজ্ঞেস করবে না, সহজ প্রত্যেকটা জিনিস আমি বলে দেব। কবে ক্লাস হবে, ক্লাসের রেকর্ডিং পাবো নাকি, মেটেরিয়াল পাবো নাকি, এগুলো সব বলে দেব। এখন শুধু ক্লাস করো, মাথায় ঢোকাও, এভরিথিং এর উত্তর লাস্ট 5 থেকে 10 মিনিট আমি দিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, এখন শুধু মাথায় ঢোকাও। আচ্ছা, এটা তোমরা, আমি স্ক্রিনটা কেন আনলাম, এটাকে কেন আনলাম, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ? কারো যদি লেখা না হয়ে থাকে প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, লাস্টেরটা তনুশ্রী বলেছি যে এনকোডিং ল্যাঙ্গুয়েজ, এনকোডিং আর ডিকোডিং এর মূল ভিত্তি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। রিসিভার এনকোডিং এর মাধ্যমে নিজের মনের ভাবকে সেন্ডার এনকোডিং এর মাধ্যমে নিজের মনের ভাবকে রিসিভারের কাছে পাঠায়, রিসিভার ডিকোড করে সেটাকে নিজে বোঝে। আর এই এনকোডিং এবং ডিকোডিং এর মূল ভিত্তি হলো ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি ভুলে গেছি, বুঝে গেছি যোগাযোগের মূল ভিত্তি হলো কি? ভাষা। এবার চলে আসছি ভাষা, ভাষাকে এবার ভাঙি। ল্যাঙ্গুয়েজ বা ভাষা কোথা থেকে এসছে? আবার সেই স্যার সমস্ত ল্যাঙ্গুয়েজের মূল ভিত্তি হলো, আদি রূপ হলো কি? ল্যাটিন। ঠিক তেমন ভাবে ল্যাঙ্গুয়েজ কথাটা এসছে লিঙ্গুয়া থেকে। ল্যাঙ্গুয়েজ কথাটা এসছে কোথা থেকে? লিঙ্গুয়া থেকে। লিঙ্গুয়া, যার যেটি একটি ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ, এবং যার মানে হচ্ছে জিহ্বা বা টাং, যার মানে হচ্ছে জিহ্বা বা টাং। ক্লিয়ার? জিহ্বা লিখলাম না, তোমরা লিখে নিও বাংলাটা, কারণ এটা কিন্তু বাংলারও হচ্ছে, আমি বারবার বলছি, চাই ল্যাঙ্গুয়েজ পেডাগজি কিন্তু ইংলিশেও কমন, বাংলাতেও কমন, একই জিনিস। তো ল্যাঙ্গুয়েজ যেটা এসছে লিঙ্গুয়া থেকে, লিঙ্গুয়া ইজ এ ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে টাং বা জিহ্বা। ঠিক আছে? তো এইখান থেকে ল্যাঙ্গুয়েজ এসছে। এবার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক করতে গিয়ে আমাদের যেগুলো পড়তে হবে, 1 নাম্বার বর্ণ, ফার্স্ট যেটা ক্যারেক্টারিস্টিক, আমি বাংলাতেও লিখছি ইংলিশেও লিখছি, তোমরাও নোটটা সেভাবেই করবে। 1 নাম্বার কি? ভাষা হলো চিহ্নের সমন্বয়। ভাষাকে কি বলা হয়? চিহ্নের সমন্বয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রচুর প্রশ্ন আসে এটার থেকে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ইট ইজ এ সিস্টেম অফ সিম্বল। যদি ইংলিশে আসে তাহলে ল্যাঙ্গুয়েজকে বলা হয় সিস্টেম অফ সিম্বল, আর বাংলাতে বলা হয় ওটারই বাংলা, ভাষার সমন্বয়। ঠিক আছে? তো স্যার এটাতে কি কি বোঝার আছে? প্রচুর জিনিস এটাতে বোঝার আছে। সেটা হচ্ছে চিহ্নের সমন্বয়। চিহ্ন কি? ভাষার ক্ষেত্রে চিহ্নের সমন্বয়, তার মানে চিহ্ন কোনগুলো জিনিসকে বলা হচ্ছে? হোয়াট আর দ্য চিহ্ন? চিহ্ন বলা হয়, আমি পরের পেজে চলে গেলাম, চিহ্ন বলা হয় ভাষার ক্ষেত্রে চিহ্ন হচ্ছে অ্যালফাবেট বা অক্ষর। ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের মূল ভিত্তি হচ্ছে অ্যালফাবেট বা অক্ষর। কতগুলো অ্যালফাবেট বা অক্ষর একসাথে যুক্ত হয়ে তৈরি হয় শব্দ বা ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে কতগুলো অ্যালফাবেট বা অক্ষর যুক্ত হয়ে তৈরি হয় শব্দ বা ওয়ার্ড, কতগুলো শব্দ বা ওয়ার্ড যুক্ত হয়ে তৈরি হয় বাক্য বা সেন্টেন্স। স্যার এগুলো বাচ্চাদের মতো কি পড়াচ্ছেন? না, বাচ্চাদের মতো পড়াচ্ছি না, ভয়ঙ্কর জিনিস পড়াচ্ছি, একটু বাদেই বুঝতে পারবে। কতগুলো সেন্টেন্স একসাথে যুক্ত হয়ে তৈরি হয় প্যারাগ্রাফ। একটু সাউন্ডটা অফ করে দাও, কি আছে সাউন্ডটা, কার আছে? অফ করে দাও। প্যারাগ্রাফ। আনিকুল ইসলাম, একটু সাউন্ডটা অফ করে দাও আনিকুল। আচ্ছা, আমি করে দিলাম। আচ্ছা, প্যারাগ্রাফ,
কতগুলো প্যারাগ্রাফ একসাথে তৈরি হয়, একসাথে মিলে তৈরি হয় স্টোরি বা গল্প? কতগুলো প্যারাগ্রাফ একসাথে মিলে তৈরি হয়? সাউন্ড অন করো না আনিকুল, সাউন্ড অন করো না, সাউন্ড অফ রাখো। আমি অফ করে দিয়েছি তোমারটা, তুমি অন করে নিচ্ছ কেন? আচ্ছা, স্টোরি, আচ্ছা স্টোরি, কতগুলো স্টোরি মিলে একসাথে তৈরি হয় কি বুক। এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ভিত্তি হচ্ছে অক্ষর, তার থেকে তৈরি হয় শব্দ, তার থেকে তৈরি হয় বাক্য, তার থেকে প্যারাগ্রাফ, তার থেকে স্টোরি বুক। এই অক্ষরগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চিহ্ন, এবং এই চিহ্নের সমন্বয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজ তৈরি। এই চিহ্ন ছাড়া ল্যাঙ্গুয়েজের কোনো অস্তিত্ব নেই। ইংলিশ যদি ধরি, বাংলাতে পড়বে অল্পপ্রাণ মহাপ্রাণ, স্যার পড়াবে যিনি আছে। ইংলিশ যদি ধরি, ইংলিশে 26 অ্যালফাবেট আছে। আমি একটু বলে দিই, যদিও এটা আমার পড়ানোর বিষয় না, তাও আমি একটু বলে দিই। 26 অ্যালফাবেট, যার মধ্যে 5টা ভাওয়েল এবং 21 কনসোনেন্ট বলছে। স্যার এইসব সোজা জিনিস কেন বলছেন, কেন বলছি এবার বোঝো। 5টা ভাওয়েল এবং 21টা কনসোনেন্ট। মনে রাখবে, এই অক্ষরগুলো তুমি যদি মুখ দিয়ে উচ্চারণ করো, তোমার 3টে জিনিসের সাহায্য লাগবে। টিথ, টাং, টিথ, টাং, আর হচ্ছে কি লিপস। এই 3টে জিনিস তোমার লাগবে, টিথ, টাং আর লিপস। তো এই 3টে জিনিসের মধ্যে, এই 3টে জিনিসের সাহায্য লাগবে। মনে রাখবে, এইগুলোকে বলা হয় আর আর্টিকুলেটার্স। এটার থেকে এগুলোকে বলা হয় আর্টিকুলেটার্স, যেটার সাহায্যে ল্যাঙ্গুয়েজের অক্ষরগুলো অর্থাৎ ল্যাঙ্গুয়েজের চিহ্নগুলোকে উচ্চারণ করা হয়। দে আর দ্য আর্টিকুলেটার্স। আর্টিকুলেটার্স মানে শব্দ গ্রন্থি। বাংলায় যদি বলো তাহলে শব্দ গ্রন্থি বলে, তবে বাংলাতেও প্রশ্নে আর্টিকুলেটার্স দিয়েই প্রশ্ন আসে। আর্টিকুলেটার্স কি? মনে রাখবে, টিথ, দাঁত, টাং, জিহ্বা, লিপস, ঠোঁট। এই 3টে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর্টিকুলেটার। খেয়াল রাখবে, টিথ, টাং এবং লিপসের অবস্ট্রাকশন, যে আর্টিকেল, যে ল্যাঙ্গুয়েজ, যে অক্ষরগুলো অ্যালফাবেটের ক্ষেত্রে অবস্ট্রাকশন আসে না, অর্থাৎ হাওয়া পাসের ক্ষেত্রে টিথ, টাং বা লিপস অবস্ট্রাকশন তৈরি করে না, সেগুলোকে বলা হয় ভাওয়েল। সেগুলো হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে তাহলে সেইগুলো যেখানে আর্টিকুলেটার কোনো অবস্ট্রাকশন তৈরি করে না। এ উচ্চারণ করো নিজেরা প্রত্যেকে, দেখবে টিথ, টাং এবং লিপস কোনো অবস্ট্রাকশন তৈরি করছে না। প্রত্যেকে উচ্চারণ করো, এ, এ। দেখো কোনো কিছুতে কোনো বাধা পাচ্ছে না। আর্টিকুলেটর যখন কোনো বাধা পায় না, অবস্ট্রাকশন তৈরি করে না, তখন সেটাকে বলে ভাওয়েল। আর আর যখন আর্টিকুলেটর অবস্ট্রাকশন তৈরি করে, তখন সেগুলোকে বলে কি, অবস্ট্রাকশন তৈরি করে, তখন সেগুলোকে বলে হচ্ছে কনসোনেন্ট। আর্টিকুলেটর যেগুলো শব্দগ্রন্থি। তাহলে ক্লিয়ারলি বোঝা গেল। এটা একটু অন্য জিনিস বললাম, আমি একটু মুছিয়ে দিই। আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে আর্টিকুলেটর। আর্টিকুলেটর 2014 সালেই প্রশ্ন এসেছিল, তাই জন্য আমি এই বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম। এখানে আর্টিকুলেটরে দিয়েছিল আর্টিকুলেটর কোনটা নয়, সেটা প্রশ্ন দিয়েছিল টিপ, টাং, লিপ আর ফেস। সেই বছর প্রশ্ন এসেছিল টিপ, টাং, লিপ আর ফেস। তো ফেসটা হবে না আর্টিকুলেটর, তোমরা জানো আর্টিকুলেটর কিন্তু 3খানাই। কারো যদি সাউন্ড অফ থাকে অফ করে দাও, যদি সাউন্ড, সুদীপ সাউন্ডটা অফ করে দাও, মিউট করো নিজেকে। আমি করে দিয়েছি, আর করতে হবে না। যাই হোক, যারা সাউন্ড অন করে আছো মিউট করে দাও। অনলাইন ক্লাসে সবসময় মিউটে থাকতে হয়। দুটো জিনিস মনে রাখবে, প্রেজেন্ট করা যাবে না, সাউন্ড অন করা যাবে না, তাহলে বাকিদের অসুবিধা। প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে করবে। আচ্ছা চলে আসছি তাহলে আমরা। আচ্ছা তাহলে চলে আসছি। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে মেনলি আমাদের প্রথমে অক্ষর শিখতে হবে, এবং তাই শিখি আমরা, এবিসিডি শিখি।
তারপর ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ, স্টোরি, বুক শিখি। আমরা প্রথমেই বই নিয়ে বসে পড়ি না গল্প পড়ার জন্য, বড় বড় শরৎচন্দ্রের বই নিয়ে, কারণ আমাদের নিচ থেকে উঠতে হয়। আমরা যখন নিচ থেকে অর্থাৎ অক্ষর থেকে শুরু করে ওপরের দিকে উঠি এবং বড় বড় জিনিস শিখি, সেইগুলোকে বলা হয়, সেই অ্যাপ্রোচটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। সেটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। খুব ইম্পর্টেন্ট। বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার পদ্ধতি, যেটা আমরা কি করি, ল্যাঙ্গুয়েজের একদম বেস থেকে ধীরে ধীরে ওপর দিকে উঠি, অর্থাৎ অক্ষর থেকে শব্দ, বাক্য, প্যারাগ্রাফ, স্টোরি, তারপর ঢুকে উঠি। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ নিম্ন থেকে ঊর্ধ্বমুখী পদ্ধতি। বাংলায় এটাকে বলে নিম্ন থেকে ঊর্ধ্বমুখী পদ্ধতি। ক্লিয়ার? আর কেউ যদি বুক থেকে শুরু করে দিয়ে ধীরে ধীরে নিচে নেমে শেষে অক্ষর শেখে, এইটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে। টপ ডাউন অ্যাপ্রোচ, এটাকে কি বলা হয়? টপ ডাউন অ্যাপ্রোচ। এটা হচ্ছে ঊর্ধ্ব থেকে নিম্নমুখী পদ্ধতি। বাংলায় এটাকে বলে ঊর্ধ্ব থেকে নিম্নমুখী, অনেক বইতে নিম্নগামীও লেখা আছে। ঊর্ধ্ব থেকে নিম্নমুখী বা নিম্নগামী পদ্ধতি হচ্ছে কি টপ ডাউন অ্যাপ্রোচ। ক্লিয়ার? বটম আপ, আচ্ছা সুদীপ বলেছে সাউন্ড ক্লিয়ার আসছে না। সুদীপ, সাউন্ড ক্লিয়ারই আসছে আমার এখানে। তোমার হয়তো নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে, কোনো অসুবিধা নেই, একটু রিফ্রেশ করে নেবে। আর এটা রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, তখন তোমরা সেখানে একদম ক্লিয়ারই আসবে। নেট যদি তোমাদের দিকে একটু কম থাকে তবে এই প্রবলেমটা হয়, তো রিফ্রেশ করে নাও, দেখবে সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাবে। আচ্ছা, টপ ডাউন অ্যাপ্রোচ। তাহলে বটম আপ অ্যাপ্রোচ কি, অক্ষর থেকে যখন আমরা বুকে উঠবো, আর টপ ডাউন অ্যাপ্রোচ কি, বুক থেকে যখন আমরা অক্ষরে নামবো, সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, এনসিএফ 2025, এনসিএফ, এনসিএফ মানে কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কি ন্যাশনাল, এনসিএফ সবাই জানো আশা করি যারা ডিএলএড করেছো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটাকে বলা হয় এনসিএফ। এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেখানে 2005-এ হয়েছিল, সেখানে বলা হয়েছিল ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বটম আপ অ্যাপ্রোচই ইউজ করতে হবে, কারণ বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে চাইল্ড সেন্টার অ্যাপ্রোচ বা বাচ্চা নির্ভর পদ্ধতি। এটা হচ্ছে বাচ্চা নির্ভর পদ্ধতি বা চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। তাই জন্য বাচ্চাকে যদি যথার্থভাবে ল্যাঙ্গুয়েজ শেখাতে হয়, তবে বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমেই শেখাতে হবে, অর্থাৎ বাচ্চা নির্ভর পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাকে শেখাতে হবে। আচ্ছা, এক মিনিট তোমরা একটু ধরো। বাচ্চা নির্ভর পদ্ধতির মধ্যেই শেখাতে হবে, কিন্তু আমাদের দেশে টিচারদের প্রবণতায় থাকে বাচ্চা কি শিখছে সেটা ভেবে লাভ নেই, আমরা সবার আগে বই খুলে দিই, বই খুলে বাচ্চাকে পড়াচ্ছি, সে অক্ষরই জানে না। প্রাইমারি স্কুলগুলো দেখবে বই খুলে স্যার চিৎকার করছে, এদিকে বাচ্চা অক্ষরই জানে না। তো এই টপ ডাউন অ্যাপ্রোচকে বলা হয় টিচার সেন্টার বা শিক্ষক নির্ভর পদ্ধতি, টিচার সেন্টার অ্যাপ্রোচ। টিচাররা এটা চায় ফাঁকি মারার জন্য, টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ বলা হয় এটাকে। কিন্তু এনসিএফ বলেছে কোনোভাবে টপ ডাউন অ্যাপ্রোচ বা টিচার সেন্টার অ্যাপ্রোচ ইউজ করা যাবে না, বাচ্চা নির্ভর পদ্ধতি অর্থাৎ বটম আপ অ্যাপ্রোচই পড়াশোনার জন্য ইউজ করতে হবে। এটা কিন্তু এনসিএফ 2005 বলে দিয়েছে। তো বাচ্চা নির্ভর পদ্ধতি বা চাইল্ড সেন্টার অ্যাপ্রোচ কি আর যে টিচার সেন্টার অ্যাপ্রোচ কি, সেটা কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো আশা করি, সেটা কিন্তু বুঝে গেছো। এবার একটা নতুন জিনিস বলি তোমাদের, এটা কিন্তু প্রশ্ন আসে প্রচুর, তো প্রশ্ন এসেছে, তো একটা নতুন জিনিস তোমাদের বলি। একটা নতুন জিনিস হয়েছে, নতুন কনসেপ্ট শিক্ষাবিদরা নিয়ে এসছে, সেটা হচ্ছে মিডিল পাথ অ্যাপ্রোচ। কি স্যার, টপ ডাউন আর বটম আপ তো বুঝলাম, আবার মিডিল পাথ বা মধ্যবর্তী পদ্ধতি, মধ্যগামী পদ্ধতি, এটা কি, এটা করতে গেল মধ্যগামী পদ্ধতি। আচ্ছা, মনে করো মধ্যগামী পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রেই মাতৃভাষার ক্ষেত্রে হয়। আচ্ছা, মাতৃভাষাতে তোমরা কি আগে অক্ষর চিনেছো? নিজের মনকে প্রশ্ন করো,
মাতৃভাষার ক্ষেত্রে তোমরা কি অক্ষর চিনেছো আগে? তোমরা কি ক কাকে বলে চিনতে, না প্রথমে বাবা শিখেছো? বাবা, মা, কাকু, খাবো, এগুলো শিখেছো না আগে? নাকি আগে তুমি ব আর আ এগুলো শিখেছো বাবা বলার জন্য? না, আমরা শিখেছি বাবা। মাতৃভাষার ক্ষেত্রে আমরা চারপাশে যা শুনি বাক্য বা শব্দ সেটাকেই অ্যাডপ্ট করি, তখন আমাদের চিহ্ন বা অক্ষরের সম্পর্কে কিন্তু জ্ঞান থাকে না। তাই মাতৃভাষার ক্ষেত্রে আমরা প্রথমেই ওয়ার্ড বা সেন্টেন্স দিয়েই ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় শুরু করি। প্রথম আমরা ওয়ার্ড এবং সেন্টেন্স শিখি, তারপর বড় হয়ে যখন মা বাবা পড়াতে শুরু করে তখন আমাদের বলে ভাই, বা ভাই বলে না সরি, ছেলে এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। আমরা ক খ গ অর্থাৎ চিহ্ন জানি না, কিন্তু আমি খাবো, আমার খিদে পেয়েছে আমরা বলতে শিখে যাই, তাই না? তো অনেক ক্ষেত্রে অনেকে তো চিহ্নই জানে না, 50 বছরেও চিহ্ন জানে না, নিরক্ষর, কিন্তু সে সব কথা বলতে জানে। মাতৃভাষার ক্ষেত্রেই দেখা যায় কি অনেক সময় আমাদের শুনে শুনে কি হয়, আমরা মাতৃভাষা শুধু না ইংরেজির ক্ষেত্রেও হতে পারে, কিন্তু বেশিরভাগই এটা মাতৃভাষার ক্ষেত্রে হয়, যে আমাদের প্রথম অ্যাডপ্টেশনটা ওয়ার্ড বা সেন্টেন্স হিসেবে হয়, অক্ষর জ্ঞান আমাদের থাকে না। আমরা পরে ওয়ার্ড বা সেন্টেন্স শেখার পরে অক্ষরটা জানি। দেখো, ওয়ার্ড বা সেন্টেন্স শিখলাম, এটা কিন্তু আমরা বুকও একদম টপ থেকেও শুরু করলাম না, একদম বটম থেকেও শুরু করলাম না। এইটাকেই বলে মিডিল পাথ বা মধ্যগামী পদ্ধতি, যেটার মাধ্যমে মেনলি আমরা মাতৃভাষা শিখি। কারণ আমরা ছোটবেলায় প্রথমে শব্দ বা বাক্য শিখি মেনলি মাতৃভাষা। তুমি কিন্তু আমার সাথে আর্গুমেন্ট করতে পারো, স্যার ইংলিশও তো অনেকে অক্ষর না জেনে শুনে শুনে শিখতে পারে। আমি কিন্তু একদম অস্বীকার করছি না, আমি বলছি মেনলি আমরা মাতৃভাষা শিখি এটার মাধ্যমে। স্যার মেনলি মাতৃভাষায় এত জোর দিচ্ছেন কেন, একটু পরেই আমরা সেটা জানবো। তাহলে আমরা আশা করি বুঝে গেছি আমরা কি কি বুঝলাম। আর্টিকুলেটরস বুঝে গেছি, যেটা থেকে প্রশ্ন শব্দগ্রন্থি বুঝে গেছি। আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বা টিচার সেন্টার অ্যাপ্রোচ, যেটা আমাদের কলঙ্ক পড়ানোর জন্য, সেটাও বুঝে গেছি। আমাদের কিসে পড়াতে বলেছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, যেটা আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমরা ভীষণ ভালো করে পড়বো, সেটাও বুঝে গেছি। আমাদের পড়াতে বলেছে বটম আপ অ্যাপ্রোচে বা বাচ্চা চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ বা বাচ্চা নির্ভর পদ্ধতিতে। মিডিল পার্ট অ্যাপ্রোচ গুলো বর্তমানে শিক্ষাবিদরা একটা জিনিসকে বলেছে, সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম কি মেনলি মাতৃভাষার ক্ষেত্রে মিডিল পার্ট অ্যাপ্রোচ ইউজ হয়। তো সেটাও আমি বুঝে গেছি। প্রচুর প্রশ্ন এসছে, যেমন প্রশ্ন এসেছিল দেখো 2017 ইংলিশে, while doing a paragraph, আচ্ছা প্রশ্নটা তোমাদের বলি দেখি তোমরা অ্যানসার করতে পারছো নাকি। বলেছিল একটা স্টুডেন্ট প্যারাগ্রাফ পড়ছে এবং প্যারাগ্রাফ পড়তে গিয়ে প্যারাগ্রাফ বইয়ের থেকে বই খুলে প্যারাগ্রাফ পড়ছে, এবং প্যারাগ্রাফ পড়তে গিয়ে ও এমন কিছু শব্দ পেল যেটার মানেও জানে না, তাই জন্য ও ডিকশনারি খুলে মানেগুলো শব্দগুলো প্রথম শিখলো। এটা কি ধরনের অ্যাপ্রোচ? দেখো, বই খুলে প্যারাগ্রাফ পড়ছে, কিন্তু ও অনেকগুলো শব্দের মানে জানে না, তাই শব্দগুলো ওই প্যারাগ্রাফ পড়ে মানে খুঁজে ও জানলো ডিকশনারি থেকে। তাহলে বই থেকে প্যারাগ্রাফ থেকে তারপর কিসে আসতো, শব্দে আসতো। তাহলে পদ্ধতিটা কি হলো? টপ ডাউন অ্যাপ্রোচ। দেখো নিচে, বটম আপ কেন? আগে বই খুললো প্যারাগ্রাফ, তারপরে শব্দ দেখলো চেনা না, শব্দ জানলো, তার জন্য এটা তাহলে কি প্যারাগ্রাফ বই থেকে প্যারাগ্রাফ হয়ে শব্দে আসলো, তখনও শব্দ শিখলো নতুন কিছু। তাহলে এটা বটম আপ এই টপ ডাউন অ্যাপ্রোচ, মানে ওপর থেকে আমি নিচে নামলাম, শব্দ জেনে তারপর আমি প্যারাগ্রাফ শিখছি না, প্যারাগ্রাফ শিখে তারপর আমি ওখানে কতগুলো শব্দ পাচ্ছি না সেই শব্দগুলো শিখছি। তাহলে এটা কি হচ্ছে? টপ ডাউন অ্যাপ্রোচ। হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক, ভেরি গুড। দেখো নিজেরাই অ্যান্সার করছো, প্রশ্ন কিন্তু 2017, পেপার খুলে দেখে নেবে। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি, তাহলে আমাদের ক্লিয়ার হলো তো আমরা কি পড়ছিলাম, মনে আছে তো? আমরা পড়ছিলাম ভাষা চিহ্নের সমন্বয়, ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম অফ সিম্বল। দেখো 1 নাম্বার পয়েন্ট আমাদের হয়ে গেল, ল্যাঙ্গুয়েজের 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা জেনে গেছি। এবার চলে যাই ল্যাঙ্গুয়েজের বাকি বৈশিষ্ট্য। এটা এটা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তাহলে পরেরটায় যাব, চলো। নাম্বার 2 নাম্বারে আমি চলে যাই। 2 নাম্বার, সেটা কি? ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লেক্স, ভাষা খুব জটিল।
ভাষা হলো জটিল, ভাষা জটিল, ভাষা কিন্তু জটিল জিনিস। ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লেক্স। নেক্সট, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। হ্যাঁ, কোনটা ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য নয় পরীক্ষায় আসবে কিন্তু, এবং পরীক্ষা আসবে না, এসেছে সিটেট 2018 প্রশ্নে এসছে। তো এটা মনে রাখবে বৈশিষ্ট্যগুলো, 5টা বৈশিষ্ট্য শিখাবো, বেশি না। এগুলো সব প্রাইমারি টেট মাম্পি, সব প্রাইমারি টেট। প্রাইমারি টেট আর সিটেট আলাদা কিছু নয়। সিটেটে একটু কঠিন আসে, প্রাইমারি টেটে ওটাই একটু সহজ আসে, কারণ সিটেট একটু বেশি টাকার চাকরি। কিন্তু প্রাইমারি টেট 2017-তে 17,700 টাকার চাকরি ছিল। এখন প্রাইমারি টেট চাকরি পেয়ে তুমি 33,000 টাকা মাইনে পাবে, 33,200। প্রাইমারি স্যালারি এতই বেড়ে গেছে। পিএসসি মিসলেনিয়াসে তুমি যে স্যালারি পাবে, প্রাইমারি স্যালারি কিন্তু সেম, আমরা জানি না এটা। পিএসসি ক্লার্কশিপ যে কোনো গভর্নমেন্ট জবের থেকে তুমি বেশি স্যালারি পাবে। পিএসসি মিসলেনিয়াসের সমান গ্রেড হচ্ছে প্রাইমারি। তো 2017-র প্রশ্ন দেখে ভুলে যেও না যে 2017-র প্রশ্ন অনেক ইজি ছিল, কারণ ওটা মাধ্যমিক লেভেল ছিল। এখন আর প্রাইমারি মাধ্যমিক লেভেল নেই, উচ্চ মাধ্যমিক লেভেল হয়ে গেছে। তাই 2017-র মতো সোজা প্রাইমারি প্রশ্ন আসবে, এটা একটা তোমাদের ভ্রম বা মিথ। প্রাইমারি এবার 33,000 টাকা মাইনের মতোই প্রশ্ন করবে, মিসলেনিয়াস লেভেলের হয়ে গেছে প্রাইমারি, এবং সেই লেভেলেরই কোয়েশ্চেন করবে। তাই এতদিন সিটেট এবং প্রাইমারি পড়ার বিষয় একই। সিটেটে একটু কঠিন থাকতো, প্রাইমারিতে একটু সোজা থাকতো। আমি গ্যারেন্টি দিচ্ছি এইবার আর তা থাকবে না। এবার প্রাইমারি সিটেটের থেকেও বেশি কঠিন কোশ্চেন করবে, কারণ মনে রাখতে হবে এবার তোমরা পিএসসি মিসলেনিয়াসের লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছে, সেটা মাথায় রেখে পড়াশোনা করবে। 2017-তে কি এসেছিল, 14-তে কি এসেছিল, সেই অনুযায়ী 2020 প্রশ্ন হবে, 8 থেকে 21-এর প্রশ্ন হবে। এর থেকে বড় ভুল ধারণা আর নেই, কারণ 2017-20-তে প্রাইমারি একটা মাধ্যমিক লেভেল পরীক্ষা ছিল, এখন সেটা একটা এইচএস লেভেল পরীক্ষা হয়ে গেছে। তাহলে যাক, আমি মেন বিষয়ে আসি। ভাষা হলো জটিল, সেটা হচ্ছে কমপ্লেক্স, আর এটা টোটালটাই তুমি প্রাইমারি টেটের জিনিসই করছো। সিটেটে এর থেকে অনেক হাইফাই জিনিস আসবে, যেগুলো আমরা পরে পড়বো। এই কোর্সে আমরা সিটেটও কভার করবো। ভাষা হলো জটিল, সেটা হচ্ছে কমপ্লেক্স। কেন ভাষাকে কমপ্লেক্স কেন বলে তোমরা নিজেরাই জানো। দেখো, বয় বয় আর বক্স, দুটোর মধ্যে পার্থক্য কি? একটা ওয়াই আর একটা এক্স। কিন্তু বয় যখন বলবে তোমার একে মনে পড়বে, এই দেখো দেখো নাচছে। আর বক্স যখন বলবে তোমার একে মনে পড়বে, কারণ ভাষা তো একটা চিহ্ন। বক্সের বয়ে এই চিহ্নটা দেখে তোমার মনে পড়বে একে, আর এই চিহ্নটা দেখে তোমার মনে পড়ছে কি, এই জিনিসটাকে, তাই না? একটা এই ছোট্ট জিনিসের পার্থক্য দুটোর মিনিং বা বোঝানোর বিষয়ে কতটা পার্থক্য করে দিচ্ছে। তার মানে ডেফিনেটলি ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটাই লাস্ট যে এক্সামটা হয়েছিল 17-তে রিক্রুটমেন্ট হয়েছিল তনুশ্রী, এক্সাম হয় 17-তে ওটা রিক্রুটমেন্ট হয়েছিল। তাহলে বক্স আর বয় এই দুটোর একটুখানি পার্থক্যে কত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য ভাষা হলো কমপ্লেক্স বা জটিল, এই জন্য ভাষাকে জটিল বলা হয়। নেক্সট চলে যাচ্ছি 3 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য, ল্যাঙ্গুয়েজ ইজ ডায়নামিক। খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ ডায়নামিক। স্যার বিষয়টা কি বলে দিচ্ছি। ডায়নামিক মানে কি? পরিবর্তনশীল। ডায়নামিক মানে কি? পরিবর্তনশীল। ল্যাঙ্গুয়েজ ইজ ডায়নামিক মানে পরিবর্তনশীল। তার মানে ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিক নয়, ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিক বা স্থায়ী নয়, পরিবর্তনহীন নয়। ল্যাঙ্গুয়েজ পরিবর্তনশীল, ডায়নামিক জিনিস। কিরকম? 2014 সালে তুমি জানো ডিকশনারিতে একটা নতুন ওয়ার্ড আবিষ্কার হয়ে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সেলফি। সেলফি বললে কোনো ওয়ার্ড 2014 সালের আগে ডিকশনারিতে ছিলই না, এর কোনো অস্তিত্ব ছিল না, তাই না? 2014 সালে এই সেলফি নামে ওয়ার্ডটা বহুল প্রচলনের জন্য সেলফি নামে ওয়ার্ডটা কি ডিকশনারিতে অ্যাড হয়েছে। তার মানে ল্যাঙ্গুয়েজ যদি পরিবর্তনশীল না হতো তাহলে তো সেলফি অ্যাড হতো না। তার মানে ল্যাঙ্গুয়েজ নতুন জিনিসকে গ্রহণ করছে, অর্থাৎ আবার পুরনো জিনিস ল্যাঙ্গুয়েজ থেকে, ভাষা থেকে হারিয়ে যাচ্ছে। অনেক ওয়ার্ড আছে যেগুলো ভাষা থেকে হারিয়ে যাচ্ছে, যেমন দাও, দাও, যেমন হ্যাট। এই ওয়ার্ডগুলো একসময় ডিকশনারিতে ছিল, আজকে কিন্তু এই ওয়ার্ডগুলোকে ডিকশনারি থেকে তুলে দেওয়া হয়েছে। যে সমস্ত ওয়ার্ডকে ডিকশনারি থেকে তুলে দেওয়া হয়েছে বা ল্যাঙ্গুয়েজ থেকে যে ওয়ার্ডগুলো অবসোলেট
বা হারিয়ে গেছে সেই ওয়ার্ডগুলোকে কি বলা হয়, আর্কেইক ওয়ার্ড। কি বলা হয়, এটা পরীক্ষায় আসে, তো আমি একটু এই সোর্সে বলে দিলাম। আর্কেইক ওয়ার্ড, আর্কেইক ওয়ার্ড এমন ওয়ার্ড যেগুলো কি ল্যাঙ্গুয়েজে একসময় ছিল, সেগুলো হারিয়ে গেছে। ল্যাঙ্গুয়েজে তাহলে ওয়ার্ড হারিয়েও যায়, আবার নতুন ওয়ার্ড বহুল প্রচলিত হলে সেটাকে ল্যাঙ্গুয়েজে জায়গাও দেওয়া হয়। তার মানে ল্যাঙ্গুয়েজ পরিবর্তনশীল, ল্যাঙ্গুয়েজ হলো ডায়নামিক। ক্লিয়ার? নেক্সট 4 নাম্বার বৈশিষ্ট্য, আমি টোটাল 5টা বৈশিষ্ট্য বলবো বলেছি। ল্যাঙ্গুয়েজ ইজ এ ইউনিক পজিশন, ইউনিক পজিশন। আবার কি অন করলো গো? সাউন্ড যে অন করেছো সাউন্ডটা অফ করে দাও। ল্যাঙ্গুয়েজ ইজ এ ইউনিক পজিশন অফ হিউম্যান। হিউম্যান মানে মানুষের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা স্বকীয় বৈশিষ্ট্য। বলা হয় অন্যান্য প্রাণীদের মধ্যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন নেই। ল্যাঙ্গুয়েজ এবার বলতে পারে স্যার পাখি তো কিচিরমিচির করে, তবে পাখির কিচিরমিচির ওরা নিজেদের মধ্যে বানিয়ে নিয়েছে, ওটা প্রপার ল্যাঙ্গুয়েজের ইউজ কিন্তু নয়। অ্যাটলিস্ট শিক্ষাবিদরা তাই বলছে। ল্যাঙ্গুয়েজের প্রপার এবং যথার্থ ইউজ একমাত্র হিউম্যানরাই করে। তাই মানুষের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের একটা স্বকীয় বৈশিষ্ট্য বা ইউনিক পজিশন। তুমি বলতে পারো স্যার কুত্তাও ভৌ ভৌ করে, স্যার কুকুরও ভৌ ভৌ করে ল্যাঙ্গুয়েজ বোঝায়, গরুও হাম্বা হাম্বা করে ল্যাঙ্গুয়েজ বোঝায় অন্য গরুকে। না, ওটা প্রপার ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনে শিক্ষাবিদরা ফেলেনি। হ্যাঁ, ওটা মিনস অফ কমিউনিকেশন ওদের মধ্যে ডেফিনেটলি, কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রপার ইউজ এবং ল্যাঙ্গুয়েজের যথার্থ ব্যবহার কিন্তু শুধুমাত্র মানুষই করে। তাই ল্যাঙ্গুয়েজকে ইউনিক পজিশন বলা হয়, হিউম্যানের বা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য বলা হয় ল্যাঙ্গুয়েজকে। 5 নাম্বার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। খুব ইম্পর্টেন্ট। আর এটা অনেকে বুঝতেই পারো না বিষয়টা কি, আমি বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ আরবিট্রারি মানে ল্যাঙ্গুয়েজ, ভাষা হলো স্বচ্ছন্দ। স্বচ্ছন্দ ভাষা হলো স্বচ্ছন্দ, অর্থাৎ ভাষা নিজেই নিজে স্বয়ংসম্পূর্ণ। একটা ভাষা বা একটা বাক্যকে অন্যের সাহায্য নিতে হয় না নিজেকে প্রকাশ করার জন্য। গরুকে কখনো ছাগলের সাহায্য নিতে হয় না নিজেকে বোঝানোর জন্য। তেমনি প্রত্যেকটা ভাষার নিজে স্বচ্ছন্দভাবে ইউজ হতে পারে, যে কোনো জায়গায় ইউজ হতে পারে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা শব্দের একটা স্বচ্ছন্দ অস্তিত্ব আছে। এই জন্য ল্যাঙ্গুয়েজকে আরবিট্রারি বলা হয়। এই 5টা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মূল বৈশিষ্ট্য। কি বললাম? নাম্বার 1 আমি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ, আমি একবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের। ফার্স্ট আমরা বলেছিলাম ল্যাঙ্গুয়েজ যেটা চিহ্নের সমন্বয়, ল্যাঙ্গুয়েজ হলো চিহ্নের সমন্বয়। 2 নাম্বার বলেছিলাম ল্যাঙ্গুয়েজ হলো জটিল একটা বিষয়। 3 নাম্বার বলেছিলাম ল্যাঙ্গুয়েজ পরিবর্তনশীল বা ডায়নামিক, নতুন জিনিসকে গ্রহণ করে, পুরনো জিনিসকে লাথি মেরে বের করে দেয়। ল্যাঙ্গুয়েজ বা ভাষা হিউম্যান বা মানুষের একটা ইউনিক পজিশন, অর্থাৎ স্বকীয় বৈশিষ্ট্য। আর ল্যাঙ্গুয়েজের প্রতিটা ভাষার প্রতিটা শব্দ স্বচ্ছন্দ, ল্যাঙ্গুয়েজ মনের ভাব প্রকাশে স্বয়ং সম্পূর্ণ, ল্যাঙ্গুয়েজকে আর কারো সাহায্য নিতে হয় না। তাই জন্য ল্যাঙ্গুয়েজ হলো আরবিট্রারি। আরবিট্রেটরি, আমি উচ্চারণটাই করতে পারছি না, গলা জড়িয়ে যাচ্ছে। আরবিট্রেটর। ক্লিয়ার? তাহলে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কিন্তু আমরা বুঝে নিলাম। এই যে ল্যাঙ্গুয়েজ আছে, এবার আমরা নেক্সট জিনিসে যাই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রেটরি, ল্যাঙ্গুয়েজ স্বচ্ছন্দ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মনের ভাষা স্বয়ং সম্পূর্ণভাবে বা স্বচ্ছন্দভাবে প্রকাশ করা যায়। ল্যাঙ্গুয়েজের শব্দের প্রতিটা শব্দে স্বচ্ছন্দ একভাবে বসতে পারে। তো ল্যাঙ্গুয়েজ নিজের মনের ভাষা প্রকাশের জন্য স্বয়ং সম্পূর্ণ বা স্বচ্ছন্দ। আচ্ছা, 4 নাম্বারটা সৌভিক বলেছে। 4 নাম্বারটা আমি কি বলেছিলাম? ল্যাঙ্গুয়েজ হিউম্যানের ইউনিক পজিশন। এটা তো আবার বোঝানো কি আছে, মানুষের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের ক্ষেত্রে একটা স্বকীয় বৈশিষ্ট্য, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যথাযোগ্য যথার্থ ব্যবহার একমাত্র মানুষই করতে পারে, এটা বলা হয়েছে। কমিউনিকেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের যথার্থ ব্যবহার মানুষই করতে পারে, তাই মানুষের স্বকীয় বৈশিষ্ট্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ। চলে যাচ্ছি আমাদের পরের বিষয়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যেটা 2 ধরনের হয়,
ল্যাঙ্গুয়েজ কিন্তু দু রকম, একটা হচ্ছে L1 আর একটা হচ্ছে L2। L1 মানে কি? L1 মানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তোমরা জানো। L1 মানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটাকে স্থানীয় ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রথম ভাষা, যেটাকে স্থানীয় ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজও বলা হয়, নেটিভ ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষা। এবার আমি মেইন পড়ায় ঢুকে যাচ্ছি, যেটাকে মাতৃভাষা বা মাদার টাংও বলা হয়, এটাকে মাতৃভাষাও বলা হয়। মূল কথা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটাই, যেটা আমরা ঘর থেকে শিখি, যেটা আমরা ঘর থেকে শিখি, যেটার জন্য আমাকে স্কুলে গিয়ে বা জোর খাটিয়ে শিখতে হয় না, যেটা আমরা ঘর থেকে বা আমাদের এনভায়রনমেন্ট থেকে শিখি। এই এনভায়রনমেন্ট বা নিজের ঘর থেকে শেখার যে ল্যাঙ্গুয়েজ আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখি, এটার শেখার যে পদ্ধতি, সেটাকে বলা হয় কি অ্যাকুইজিশন। ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন বা অধিগ্রহণ, বাংলায় যদি আসে তাহলে এটাকে বলা হয় অধিগ্রহণ। এই অ্যাকুইজিশন বা অধিগ্রহণ পদ্ধতিতে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে শিখি, আমরা ঘর থেকে শিখি। এটা আমরা খেলার ছলে শিখি, এটাকে আমাকে জোর করে শিখতে হয় না। তাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা সব থেকে ভালোভাবে শিখি। তোমরা জানো বর্তমানে নিউ এডুকেশন পলিসি হয়েছে, যেটা নিয়ে বিস্তারিত আলোচনায় আমি করব তোমাদের ক্লাসে। এই নিউ এডুকেশন পলিসি থেকে ডেফিনেটলি প্রাইমারিতে দুটো প্রশ্ন আসবেই, এটার জন্য কোনো বড় টিচার হওয়ার দরকার নেই এটা বোঝার জন্য। নিউ এডুকেশন পলিসি আমি ডিটেলস বলবো, দুটো কমন থাকবেই ওখান থেকে। এই নিউ এডুকেশন পলিসি যেটা 2020 1 জুলাই হয়েছিল, সেই 2020 1 জুলাই নিউ এডুকেশন পলিসিতে বলেছে 1 to 5 অবধি মাদার টাঙে শিক্ষা দেওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ 1 to 5 অবধি তুমি মাদার টাঙে শিক্ষা গ্রহণ করতে চাইলে তোমাকে শিক্ষা গ্রহণ করতে দিতে হবে। তার মানে ডেফিনেটলি তোমাদের কাছে একটা স্কোপ খুলে গেল। সিটেটে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোয় হিন্দি মাস্ট করেছে। আমি বলছি সিটেটে কিন্তু এখন আর হিন্দি মাস্ট, সিটেট বলি কেন, তোমার কেন্দ্রীয় বিদ্যালয় হিন্দি মাস্ট থাকবে না। সিটেটে এখন 22টা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, বাংলাতেও সিটেট হবে, কোনো অসুবিধা নেই। তো আমাদের সুযোগটা বেড়ে গেল, প্রাইমারি টেট আমরা পাবো, ওটাও আমরা পাবো। তাহলে 1 to 5 অবধি কি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষায় শিক্ষা করতে দিতে হবে। আর স্থানীয় ভাষা আমরা ঘর থেকে শিখি, ঘর থেকে শেখার যে পদ্ধতি সেটাকে বলে অধিগ্রহণ বা অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন নিয়ে ইন ডিটেলস আলোচনায় আমরা আসবো। তো তোমরা ফার্স্ট যেটা যেটা বোধহয় অজস্রবার প্রশ্ন এসছে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটে, যে এক মাতৃভাষা আমরা কি পদ্ধতিতে শিখি। মাতৃভাষা কিন্তু আমরা শিখনের মাধ্যমে শিখি না, মাতৃভাষা আমরা অধিগ্রহণের মাধ্যমে বা অ্যাকুইজিশনের মাধ্যমে শিখি। এবার L2 তে যদি আমি চলে আসি, L2 ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। L2 কে বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটার আরেকটা নাম হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ। এটার আরেকটা নাম লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ। এইটা কিন্তু আমরা ঘর থেকে শিখি না, এইটা আমরা কোথায় গিয়ে শিখি? এইটাতে মুখ্য ভূমিকা গ্রহণ করে বিদ্যালয়, এটাই মুখ্য ভূমিকা গ্রহণ করে শিক্ষক। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা বা লক্ষ্য ভাষা, যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা একাডেমিক লাইফে বা স্কুল জীবনে এসে শিখি, এবং সেটা শেখার যে পদ্ধতি সেটাকে বলা হয় লার্নিং বা শিখন। খেয়াল রাখতে হবে, হ্যাঁ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার পদ্ধতি হচ্ছে অধিগ্রহণ। হ্যাঁ, সেটাকে শিখনের মাধ্যমে সেটার মান আমরা বাড়াই, সেটাকে এনহান্স করি। কিন্তু মাতৃভাষা শেখার পদ্ধতি কিন্তু অ্যাকুইজিশন, সেটাকে আরো ভালো করা যায় শিখনের মাধ্যমে। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিভাবে আমরা অ্যাডপ্ট করি সেটার উত্তর কিন্তু অলওয়েজ লার্নিং। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার পদ্ধতি হচ্ছে শিখন। ক্লিয়ার? সোশ্যাল স্টাডিজ মাম্পি, এখানে সোশ্যাল স্টাডিজ এখনো ইংলিশেই দিতে হয়, বাংলায় দেওয়া যাচ্ছে না। আর ভুলে যেও না, এটা কিন্তু আপার প্রাইমারি ক্লাস হচ্ছে না, এটা আমাদের প্রাইমারির ব্যাচ। তাই সোশ্যাল স্টাডি নিয়ে এখানে আলোচনার জায়গায় নেই। প্রাইমারি সিটেট হোক, প্রাইমারি এলিমেন্ট 1 to 5 সিটেটই হোক, 1 to 5 প্রাইমারি হোক,
আমি প্রথম দিনের ইয়েতে সিলেবাস বলে দিয়েছি, বাংলা থাকে, ইংরাজি থাকে, ম্যাথমেটিক্স থাকে, ইভিএস থাকে, আর আর চাইল্ড সাইকোলজি থাকে। এখানে সোশ্যাল স্টাডিজ, সায়েন্সের প্রশ্নই নেই। যেদিন আপার প্রাইমারি পরীক্ষা হবে সেদিন আমাদের আপার প্রাইমারির ব্যাচ আসবে। আগামী 2-3 বছর আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, তাই ওটা নিয়ে আলোচনা অবান্তর। এখন শুধু তুমি প্রাইমারির কথা ভাবো, কারণ প্রাইমারি পরীক্ষা সামনে হবে এবং আমাদের চাকরি পেতে হবে। ওসমান, তুমি পিটেটের 5টা সাবজেক্টের সিলেবাস 30% কভার হবেন তো? তুমি আমাকে চেনোই না ওসমান, আমি কি করতে পারি। তো তুমি আমাকে প্রথম দেখছো বলে এইসব প্রশ্ন করার সুযোগ পাচ্ছ বা পাচ্ছ। তুমি যদি আমাকে চিনতে তাহলে এই প্রশ্ন করতে না। আমি সব টিচারের মতো নয়, যেটা আমার ক্লাস দেখলেই বুঝতে পারবে। তোমাকে আমাকে বলতে হবে না, ক্লাসটা দেখো, এমনিই বুঝতে পারবে যে আমি ওইটা 30% চিন্তা করবে না, 30 নয়, তোমাকে আমি 120% সিলেবাস কভার করাবো। এবং সেদিনটা তোমার বাড়িতে গিয়ে তোমাকে বলে দিয়ে আসবো কি করে আমি কভার করিয়েছি। 30% তো তুমি কম বললে। আমাদের কোর্স 3 মাস চলবে এবং 3 মাসে আমি 120% কভার করাবো। 120, 100 লাগে, 120% করাবো। নেক্সট চলে আসো। আমার এই জন্য দুর্নাম আছে জানো তো সবার মধ্যে, যে আমি সবসময় যে পরীক্ষার জন্য পড়াই তার থেকে বেশি পড়াই, মানে একটু ডেপথে পড়াই। ডাব্লিউবিসিএস যখন পড়াই, ডাব্লিউবিসিএস তো আমি বহুদিন ধরে পড়াচ্ছি, জানো, অজস্র ছাত্র আছে আমাদের, তাদের কাছ থেকে শুনবে। আমি ডাব্লিউবিসিএস যখন পড়াই, ডাব্লিউবিসিএস এ যা প্রশ্ন আসে তার থেকে দ্বিগুণ পড়াই। আমি সবসময় দুধাপ বেশি পড়াই, কারণ আমি জানি ছাত্ররা আজকে পড়ছে, আজকে সে নাও পেতে পারে, 2 বছর পরে পেতে পারে, 2 বছরের পরে কিন্তু কোয়েশ্চেনের মান বেড়ে যাবে। আমার এই কোর্সটা করে 2 বছর পরেও যেন তুমি পাও, সেই জন্য আমি সবসময় একটু বেশি পড়াই। চলো তাহলে দেখে নি। তাহলে এই হচ্ছে লার্নিং। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি কি করব? লার্নিং বা শিখন। আর সিটেট এর জন্য একটু বলে রাখি, সিটেট এর জন্য 45 ডেজ কোর্স প্ল্যান হয়, 3 মাস এক্সট্রা বলে দিয়েছি। সিটেট যখন তুমি দিল্লি বা বাইরে পড়তে যাবে, ইউপিতে, ওরা সবসময় সিটেট 45 দিনে পড়ায় এবং সিটেট এর সিলেবাস 45 দিনে কভার হয়। তো আমি সেটা 3 মাস পড়াবো, কারণ আমার লক্ষ্য সিটেট না, আমার মেন লক্ষ্য হচ্ছে প্রাইমারি। সঙ্গে তোমরা সিটেটটাও যাতে পেরে যাও সেটা আমি দেখবো। প্রাইমারি তোমাদের পড়াবো এবং প্রাইমারি তোমরা যদি পড়ো ভালোভাবে সবাই পাবে, প্রত্যেকে পাবে। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা কি শিখি? মেনলি শিখন বা লার্নিং এর মাধ্যমে। আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি কি শিখি? অ্যাকুইজিশন বা অধিগ্রহণের মাধ্যমে শিখি। ক্লিয়ার? তাহলে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে বলেছে যে অ্যাকুইজিশনের মধ্যে মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি সেটার ক্ষমতা বা সেটার উপর আমাদের দখল অনেক বেশি হয়। তাই 1 to 5 এর অবধি অ্যাকুইজিশনের মাধ্যমে যেটা শিখি সেটাতেই পড়তে হবে। আমরা সেটা নিজেদেরকে দিয়েও বুঝি যে অ্যাকুইজিশন মানে অধিগ্রহণের মাধ্যমে যেটা শিখছি, আমরা শিখেছি কি বাংলা। তুমি যত ইংরাজি পড়ে নাও ভাই, বাংলা আমাদের রক্তে মিশে আছে। বাংলাতে দেখবে আমাদের একটা আলাদা কমফোর্ট জোন আছে, কারণ কি ওটা আমরা অ্যাকুইজিশনের মাধ্যমে শিখেছি। আর ইংলিশটা আমরা শিখন বা লার্নিং এর মধ্যে মাধ্যমে শিখেছি। হ্যাঁ, তুমি ইংলিশ অনার্স করতে পারো, তুমি ইংলিশে খুব ভালো হতে পারো, কিন্তু বাংলায় দেখবে একটা কমফোর্ট জোন আলাদা থেকেই যায়। তো এই হচ্ছে আমাদের, এটাই আমাদের প্রথম চ্যাপ্টার, যেটা অ্যাকুইজিশন এন্ড লার্নিং। আচ্ছা, আজকের ক্লাস এই অবধি থাকবে। আমি একটুখানি সিলেবাসটা বলে দিই, এটা তোমরা তোমরা এটা একটু তুলে নাও ছবি। আমি একটু সিলেবাসটা বলে দিই। চাইল্ড পেডাগোগিতে আমাদের কি কি পড়তে হবে, আমরা কি কি শেষ করব চাইল্ড পেডাগোগিতে, সেটা আমি একটু বলে নিই। দেখে নিয়েছো? চলো, চাইল্ড পেডাগোগিতে আমরা করব, একটু সিলেবাসটা লিখে নাও। তুমি যদি আমার কাছে নাও পড়ো, আমার ছবি দেখতে পাচ্ছ না, আমার ছবি দেখতে পাবে না, আমি ছবি দেখে পড়াই নেবো, আমি ওই কম্পিউটারে পড়াই, ছবিতে আমাকে দেখতে পাবে না কোনোদিন। আচ্ছা, তাহলে দেখে নাও। হ্যাঁ, জয়ন্ত, ওগুলো কথা পরে হবে, তোমাদের সাথে ডেফিনেটলি আমি গল্পও করবো একটু। আগে সবার আগে একটুখানি পড়াশোনাটা কমপ্লিট করে নাও, আজকে টার্গেটটা আমি ফুলফিল করে নিই। তাহলে আমাদের সিলেবাসটা জেনে নিই। আমি এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেডাগোগি সিলেবাস বলছি, যেটা ইংলিশ বাংলা দুটোর ক্ষেত্রেই কমন। ল্যাঙ্গুয়েজ পেডাগোগিতে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকুইজিশন এন্ড লার্নিং। অ্যাকুইজিশন মানে অধিগ্রহণ এবং শিখন। আমি ইংলিশে লিখছি কারণ বাংলাটা তোমরা সবাই জানবে। অ্যাকুইজিশন এবং লার্নিং, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার।
যেটা আমরা পড়ছি অলরেডি, আর একটু বাকি আছে, নেক্সট দিন শেষ হয়ে যাবে। অ্যাকুইজিশন লার্নিং হচ্ছে অধিগ্রহণ এবং শিখন। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বাংলায় হচ্ছে ভাষা শিখনের নীতি। বাংলায় যে লিখছো সে সিলেবাসে লিখবে ভাষা শিখনের নীতি। 3 নাম্বার যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। শোনা এবং বলার ভূমিকা ল্যাঙ্গুয়েজে। রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। যারা বাংলায় যেটা সিলেবাস লিখছো তারা লিখবে শোনা এবং বলার ভূমিকা ল্যাঙ্গুয়েজের শিখনে। নেক্সট হচ্ছে ব্যাকরণের ভূমিকা, তোমরা জানো রোল অফ গ্রামার। রোল অফ গ্রামার। 5 নাম্বার পড়বে চ্যালেঞ্জেস অফ ডাইভার্স ক্লাসরুম। বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমের ট্যাকেলের পদ্ধতি বা চ্যালেঞ্জ। কি বললাম, রোল অফ, না রোল নয়, চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস অফ ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স মানে বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম সামলানোর যে চ্যালেঞ্জগুলো। ডাইভার্স ক্লাসরুম কেন, আজকে তুমি ভাবছো যে চাকরি পেয়ে তুমি বাচ্চাদের পড়াবে, কিন্তু মনে রাখবে চাকরি পেয়ে তুমি যখন ক্লাসে ঢুকবে তখন দেখবে ওগুলো বাচ্চা না, এক একটা ডাইনোসর। আমি নিজে স্কুল টিচার, তো আমি তো জানি এটা। আমি কিন্তু WBCS পড়াই, কিন্তু আমি কিন্তু স্কুলে চাকরি করি, আমি স্কুলের টিচার। তো ডাইভার্স ক্লাসরুম মানে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম, মানে সব এক একটা, একটা দেখবে ডাইনোসর, একটা হচ্ছে গরজিলা। যখন পড়াতে যাবে তখন আসল জিনিসগুলো দেখতে পাবে, রূপগুলো। তো ওই বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমকে কিভাবে তুমি ট্যাকেল করবে। 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষা দক্ষতা। যারা বাংলায় লিখছো, ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষা দক্ষতা। যারা বাংলায় লিখছো ভাষা দক্ষতা। নেক্সট হচ্ছে কম্প্রিহেনসিভ স্কিল। কম্প্রিহেনসিভ স্কিল মানে বিস্তৃত দক্ষতা। লিখে দিচ্ছি বাংলাটা, বিস্তৃত দক্ষতা চ্যাপ্টারটার নাম। নেক্সট হচ্ছে 8 নাম্বার পড়বে TLM। TLM মানে কি, টিচিং লার্নিং মেথড। TLM মানে হচ্ছে টিচিং লার্নিং মেথড, অর্থাৎ পড়ানোকে সহজ সরল করার জন্য কি কি তুমি TLM ইউজ করতে পারো। TLM মানে শিক্ষা দেওয়ার যে যন্ত্রপাতি, মানে ওই যে চার্ট তৈরি করে নিয়ে গেলে বাচ্চাদের জন্য, পাতা ফাতা নিয়ে গেলে, বল নিয়ে গেলে, তাহলে ওদের পড়তে ভালো লাগবে। এটাই টিচিং লার্নিং মেথড, বা টিচিং লার্নিং এর যে সোজা করার জন্য আছে যে মেথড, সেটা TLM বা টিচিং লার্নিং মেথডের জন্য ব্যবহৃত মেটেরিয়াল। মেটেরিয়ালই লেখো, বেশি ভালো হবে। টিচিং লার্নিং মেথডকে সহজ করার জন্য টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ, সেই মেটেরিয়ালগুলো জানবো। 9 নাম্বার হচ্ছে লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে RTP বা রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম। লাস্ট চ্যাপ্টার রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম। রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম। রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম মানে কি, আচ্ছা এদিকে লিখছি আমি, হ্যাঁ, প্রতিকারমূলক শিখন। প্রতিকারমূলক শিখন, এটা হচ্ছে বাংলায় হবে প্রতিকারমূলক শিখন। এই হচ্ছে আমাদের 9টা চ্যাপ্টার। চাইল্ড পেডাগজিতে আমাদের 10 ক্লাসেস হবে, 10টা ক্লাসেস হবে, এবং 10টা ক্লাসের মধ্যে গোটাটা কভার আপ হয়ে যাবে। সুন্দর করে নোট নিজে বানাবে। এটার কিন্তু মেটেরিয়াল যেটা পাবে সেখানে কোয়েশ্চেন অ্যান্সার পাবে। কোয়েশ্চেন অ্যান্সার পাবে প্র্যাকটিসের জন্য, কারণ এটার মেটেরিয়াল কখনো তৈরি করা যায় না লিখিতভাবে, কারণ এই গোটা জিনিসটাই বোঝার জিনিস। ইভিএস আমি আগের দিনই বলেছি, ইভিএস যেমন গোটাটাই মেটেরিয়াল নির্ভর, কিন্তু চাইল্ড পেডাগজি গোটাটাই বোঝার উপর, এর উপর কোয়েশ্চেন আলোচনার মেটেরিয়াল তোমাদের দেওয়া হবে।
কিন্তু নিজের নোট ক্লাস করে করে নিজে তৈরি করবে, ক্লাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা আমি বলতে পারি। এই 9টা চ্যাপ্টার আমাদের টোটাল 10 ক্লাসেস হবে, এটার উপর 10টা ক্লাস, তার মধ্যে আমি এই 9টা চ্যাপ্টার সম্পূর্ণভাবে কভার আপ করে দেব। হ্যাঁ, বুক তো অনেক নিতে পারো, পাম্পি প্রচুর বুক আছে প্রাইমারি, যে কোনো তুমি নিতে পারো, বই একটা নেবেই সঙ্গে, কারণ বই থেকে তুমি অনেকটা হেল্প পাবে, ডিরেক্ট গল্পের মতো পড়তে পারবে ব্যাপারগুলো। একটা বই যে কোনো কিনবে, কোনো অসুবিধা নেই, তুলসীর বই কিনতে পারো, বা অনেকের বই আছে, যে যে সব বই একই জিনিস লেখা আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো বই কিনলেই হবে, একটা বই পাশে রাখবে সবসময়। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, যেটা আমরা 10 ক্লাসেসে কভার আপ করব। এটা কিন্তু তোমাদের ডে 1, অর্থাৎ একটা ক্লাস হয়ে গেল, কিন্তু ভেবো না এটা ডেমো ক্লাস, এটা একটা ক্লাস হয়ে গেল, মানে এরপর আমাদের আরো 9খানা ক্লাস হবে। মনে রাখবে আমাদের কোর্সটা 3.5 মান্থ চলবে, 3.5 মাস চলবে, কিন্তু কোর্সটা কিন্তু 1 ইয়ার কোর্স, এটা সবার একটা ধারণাটা ভুল আছে। আমাদের কোর্সটা কিন্তু 1 ইয়ার কোর্স, আমি বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 3.5 মাস ধরে কোর্সটা চলবে, তোমাদের ক্লাস হবে, এবং ক্লাসের যে রেকর্ডিং, মানে এই যে আজকের ক্লাসটা হলো, এর রেকর্ডিং ভিডিওটা কিন্তু তুমি পেয়ে যাবে পরের দিনই তোমাদের পোর্টালে, এবং পোর্টালে তুমি সেই ভিডিওটা যতবার দেখতে পাবে, এবং গোটা ক্লাস সমস্ত ভিডিও এবং পোর্টালের সমস্ত মেটেরিয়াল তোমাদের কাছে 1 বছরের জন্য অ্যাভেলেবল থাকবে। টানা 1 বছর তুমি ওই ভিডিওগুলো যতবার ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা দেখতে পারো। 1 বছর পর তোমার ভিডিও গুলো আর দেখতে পাবে না, ইনভ্যালিড হয়ে যাবে। আর তুমি নিশ্চিন্তে থাকো, 1 বছর ভিডিও গুলো দেখার পর আর কিছু দেখার থাকবে না ওগুলো, কারণ তোমার গোটাটা পড়া হয়ে যাবে। 1 বছর ইজ এ মানে যথেষ্ট টাইম। 3.5 মাসে আমরা সিলেবাস কভার আপ করবো, কিন্তু এই সিলেবাস কভার আপের সমস্ত ভিডিও ক্লাসগুলো তোমাদের কাছে 1 বছর অ্যাভেলেবেল থাকবে। অলরেডি ম্যাথমেটিক্সে আমি একটু বলে দিই, ম্যাথমেটিক্সে অলরেডি যারা ভর্তি হয়ে গেছো তারা জানো, বা ভর্তি হবে, ডে 1-এ তোমরা ভর্তি হয়ে আমাদের পোর্টাল খুললেই দেখবে ম্যাথমেটিক্সে নাম্বার সিস্টেমে 43টা ক্লাস ভিডিও অলরেডি আপলোড করা আছে, রেকর্ডেড, স্টুডিও রেকর্ডেড ভিডিও 43খানা, এবং নাম্বার সিরিজ বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে প্রায় 10খানা ভিডিও অলরেডি আপলোড আছে। ইংলিশ খুলে দেখবে, ইংলিশের বেসিক ইংলিশ, অর্থাৎ ইংলিশ দ্বারা একবারে জানো না, বেসিক ইংলিশের জন্য ইংলিশে 22খানা ভিডিও অলরেডি আপলোড আছে, প্রথম দিনই দেখতে পাবে, এরকম নয় ধীরে ধীরে আপলোড হবে, প্রথম দিনই আপলোড। এবং টেন্সের ওপর অলরেডি 18খানা ভিডিও আপলোডেড আছে, এটা অলরেডি প্রি আপলোডেড। ওই যে বলছিলে না সিলেবাস কিভাবে শেষ হবে, দেখো এগুলো হচ্ছে আমার, মানে আমরা প্ল্যান করেছি, আমরা এমনি এমনি কোর্স করি না। তো ম্যাথের জন্য অলরেডি তুমি 53টা ভিডিও অলরেডি আপলোডেড দেখতে পাবে, এবং তার প্র্যাকটিস সেটও আপলোড আছে। তোমাকে কি করতে হবে, এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু 18খানা প্রশ্ন আসে, 17 থেকে 18টা প্রাইমারি টেটে। তোমাকে কি করতে হবে, এক থেকে একদম পরপর ভিডিওগুলো দেখতে হবে। কোনো ভিডিওতে কিছু অসুবিধা হলে, ম্যাথের আমাদের প্রতি উইকেই প্রায় লাইভ ক্লাস হবে, এভরি উইকে ম্যাথের লাইভ থাকবে, সেখানে আমাকে বলবে, ডিসকাশন করবে স্যারের সাথে, কোনো অসুবিধা নেই। আর ইংলিশটাও এইগুলো বেসিক আর টেন্স শিখে নেবে, কারণ তাহলে তোমাদের ইংলিশটা শিখতে সুবিধা হবে। সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোর প্রায় 600-র ওপর সিনোনিম অ্যান্টোনিম অলরেডি মেটেরিয়াল আপলোড করে দেওয়া হয়েছে। সেই 600টা দেখো, সিনোনিম অ্যান্টোনিম তো ভাই আমি আর তোমাদের মুখস্থ করাতে পারবো না, আমি করাই না, অভিষেক স্যার করায়। তো অভিষেক স্যার তো সিনোনিম অ্যান্টোনিম তোমাদের মুখস্থ করাতে পারবে না, তাই না? তো এই 600টা তোমাদের পড়তে হবে। তোমাদের কাজ হচ্ছে, আমার নাম সায়ন, আমার নাম সায়নদীপ, সায়ন। তো 600, তোমাদের কাজ হচ্ছে এই 600টা কোয়েশ্চেন, 600টা যে সিনোনিম অ্যান্টোনিম আছে দেওয়া, সেগুলোকে প্রত্যেকদিন 30টা করে মুখস্থ করা। কষ্ট হবে, কিন্তু তোমার মনে রাখতে হবে, আগের বার যে 15-র যে প্রাইমারি টেট, তাতে কিন্তু 3টে সিনোনিম আর 3টে অ্যান্টোনিম, মানে মোট 6টা প্রশ্ন এসেছিল। তো 6 নম্বরের জন্য 600টা তো মুখস্থ করতেই হবে, এটা অলরেডি দেওয়া আছে। তোমাদের কাজ, এগুলো তো আমরা শেখাতে পারবো না, এগুলো তোমাদের কাজ হবে, এটা 600টা প্রত্যেকদিন 30টা করে মুখস্থ করা, 600-700 যে আছে। তো এইভাবে তোমরা অলরেডি পড়াটা চালু করতে থাকবে। সব পোর্টালে আছে, জয়ন্ত, সব পোর্টালে আছে, তোমরা যখনই কোর্স কিনবে তখনই পোর্টালে এগুলো সব পেয়ে যাবে। প্লাস এই যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, ধীরে ধীরে প্রত্যেকটা লাইভ ক্লাস নেক্সট দিনই রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। এই রেকর্ডিং গুলো তোমাদের কাছে 1 ইয়ার, এটা কিন্তু 3.5 মাস বা 3 মাসের কোর্স নয়,
আমাদেরই লেখার ভুল, ফেসবুকে আমরা এইভাবে প্রচার করেছিলাম যে 3.5 মাসের কোর্স, 3.5 মাসে সিলেবাস শেষ হয়ে যাবে, কিন্তু কোর্সটা কিন্তু 1 বছরে তোমরা সমস্ত ক্লাস এবং মেটেরিয়াল 1 বছর দেখতে পাবে। ক্লিয়ার? না তনুশ্রী, এর কোনো গ্যারান্টি নেই 600টা পড়লে কমন পাওয়া যাবে, কারণ সিনোনিম অ্যান্টোনিম অজস্র আছে। আমরাও হয়তো পরে আবার আরেকটা ভার্সন আপলোড করব এটা, তো প্রথমে আমরা 600টা দেব, তো 600টা পড়বে। হ্যাঁ, এখানে হিউজ ইম্পর্টেন্ট গুলো আছে, কমন পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কমন পাবে, সিনোনিম অ্যান্টোনিম কমন পাবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে। তবে 600টা আমরা খুব ইম্পর্টেন্ট বেছে বেছে দিয়েছি, কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি ওটার থেকে। তো আমি তোমাদের টোটালটা বলে দিয়েছি, আজকের ক্লাসটাও টোটালটা হয়ে গেছে, আমাদের অনেকটা এগিয়ে গেল, ভালোই হলো। পরের দিন আমরা নেক্সট থেকে করব।